সব মিথ্যে হয়ে যাক, কিন্তু ভাবনা সহায় হলো না। এসব যে সত্যি। দিন দুপুরে প্রমুখ কিভাবে পারলো এসব করতে? লজ্জায় মস্তিষ্ক নত করলো। পাশ থেকে পানির বোতল বাড়িয়ে প্রমুখ বলল, কথা বলো সিরাত, আমার আদর কি তোমার ভালো লাগেনি? সিরাত তবুও চুপ। প্রমুখ মাথায় চুল হাত দিয়ে পেছনে গুজে বলল, ভালো না লাগলেও আমার কিচ্ছু করার নেই বউ। তবে তুমি চাইলেই আরো কয়েকটা চুমু আমার থেকে আদায় করে নিতে পারো, আমার কোনো আপত্তি নেই। বিকজ চুমু আদর সব বউয়ের অধিকার বলে কথা। কিন্তু সিরাত, ভুলেও আমি সরি বলতে পারবো না, কারণ কাল কবির অপমান করেছে। ওর সাহস কত আমাকে আনরোম্যান্টিক বলে। ইচ্ছে তো করছে ভিডিও অন করে আবার তোমাকে চুমু খাই, তারপর ওর মুখের ওপর ছুঁড়ে বলি, এই দেখ শালা। সিরাত তার কথায় রীতিমতো হতভম্ব হচ্ছে। এদিকে লজ্জা, তার মধ্যে বেফাস কথাবার্তা। ভাবতেও পারছে না দিন দিন সামনের মানুষটি চরম নির্লজ্জ হচ্ছে। সে শুকনো ঢোক গিলে চুপ করে বসে রইল। কথা আটকে গেছে গলাতেই। কয়েক মিনিট পরেও উত্তর না পেয়ে এবার প্রমুখের মেজাজ বিগড়ে যায়। মৃদু ধমক দিয়ে বলে, পানি খাও, সেকেন্ডের মধ্যে কথা না বললে লাথি মেরে গাড়ি থেকে ফেলে দেব। হঠাৎ এমন থ্রেট খেয়ে সিরাত থতমত খেয়ে ভয়ের তো চেহারায় তাকালো তার দিকে। সে কিভাবে বুঝাবে তার ভেতরে যে ঝড় বইছে? ভয়ে মুহূর্তেই ছো মেরে পানির বোতল নিয়ে ঢকঢক করে অর্ধেক বোতল পানি খেয়ে ফেলে। বোতল প্রমুখের হাতে দিলে সে অল্প খায়। অতঃপর হিন্দি গান ছেড়ে গাড়ি স্টার্ট দিল। ডান হাত দিয়ে গাড়ি চালালো, আর বাম হাতে বাড়িয়ে আলতো করে সিরাতের কোমর জড়িয়ে একদম নিজের কাছে নিয়ে আসে। সিরাত করুণ চোখে বাইরের দৃষ্টি দিয়ে চুপ করে রইল। প্রমুখের কাণ্ড দেখে মনে হচ্ছে সে খুব খুশ মেজাজে আছে। আজ একটার পর একটা অস্বাভাবিক কাজ করছে। মাথার ইঞ্জিন নষ্ট হয়ে যায়নি তো? দুপুরে ভালো একটা রেস্টুরেন্টে দুজনেই খাওয়া দাওয়া করে। প্রমুখ পেট ভরে খেলেও সিরাতের ব্যাপার উল্টো। সে এখনো ঘোরের মধ্যেই আছে। তখনকার ঘটনা চোখে ভাসছে। মুখ লুকানোর বৃথা চেষ্টা করছে সে। একটু পর পর নিজের অজান্তেই গলায় হাত চলে যাচ্ছে, যেখানে প্রমুখের ঠোঁটের স্পর্শ। তার শরীর থেকেও পারফিউমের ঘ্রাণ আসছে। ততবারই সে কল্পনায় ডুবে যাচ্ছে। খাওয়া শেষে প্রমুখ জানালো আজ সিরাতকে নিয়ে সারা শহর ঘুরবে। রাত যতই হোক ঘুরে ফিরে তারপর বাসায় যাবে। যেহেতু সিরাত সবসময় বাসায় থেকে বিরক্ত, তাই সেও দ্বিমত করলো না, বরং খুশি হলো। প্রমুখ বিকেলের শেষ প্রহরে একটা পার্কে ফুচকা আইসক্রিম কিনে দিয়ে বলল, এখনো লজ্জা পাচ্ছ? কি অবস্থা দেখো, শুধু একটা কামড়ি দিয়েছি, বাসর তো করিনি। তাহলে দেখছি 1 মাস মুখ দেখাতেই পারবে না। প্রমুখ চোখ খিচে রাগ করার ভান করেও জবাব দেয়। বাজে কথা বন্ধ করুন, অসহ্য পুরুষ। প্রমুখ ফিস ফিস করে বলে, অভ্যেস করতে শিখো সুইটহার্ট, অভদ্র পুরুষের অভদ্র কথা মানিয়ে নিতে শিখো। সিরাত উঠে চলে গেল পার্কে ফুল বিক্রি করা বাচ্চাদের কাছে। প্রমুখ শটান হয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলো তাদের। সিরাত হাসছে তাদের সাথে। সেও জোরে হাঁক ছাড়লো। পিচ্ছিরা এদিকে এসো। সবাই হৈ হৈ করে দৌড়ে চলে আসে। তাদের সাথে বাধ্য হয়ে সিরাতও আসলো। প্রমুখ তাদের সবাইকে বলল, সবগুলো ফুল তোমাদের আপুকে দিয়ে দাও। বাচ্চাগুলো হট্টগোল লাগিয়ে দেয়। কার আগে কে দিবে? সিরাত ফুলগুলো হাতে নিয়ে নাকের কাছে নিল। সুবাস অনুভব করে মুচকে মুচকে হাসলো। পরক্ষণেই মুখ ভেঙচি কেটে দেয় প্রমুখকে। প্রমুখ পকেট থেকে টাকা বের করে 4জনকে 10,000 টাকা দিল। মাঝে সহজ কিছু প্রশ্ন ধরে বলল, এগুলো কেন দিলাম জানো? তোমরা সঠিক উত্তর দিয়েছো তাই। এক পিচ্চি বলল, আপনি সহজ প্রশ্ন ধরলেন কেন? 4 যোগ 4, এটা তো সবাই পারে। তারপর জাতীয় ফুল, জাতীয় ফল, জাতীয় পাখি, নামাজ কয় ওয়াক্ত, 5টি ফুলের নাম, এসব পানির মতো সহজ। আচ্ছা, অনেকে পারে না, যেমন তোমাদের আপুই পারে না। সিরাত এতক্ষণ প্রমুখের কার্যকলাপ দেখছিল। বাচ্চাদের সাথে খুনসুটিতে বিমোহিত হচ্ছিল সে। কিন্তু শেষে তাকে হেনস্থা করায় গাল ফুলিয়ে বলল, সব মিথ্যে কথা। ওই অসহ্য লোকের কথা শুনবে না। চলো বাচ্চারা, আমরা খেলি। পিচ্চিগুলো দৌড়ে চলে গেল সিরাতের কাছে। সিরাত দৌড়াচ্ছে তাকে ধরার জন্য, বাচ্চাগুলো দৌড়াচ্ছে। সেখান থেকে হাসির খিলখিল শব্দ চারপাশে মুখরিত হয়ে গেল নিমিষে। প্রমুখ বেঞ্চে বসে এক দৃষ্টিতে তাকিয়ে রইল।
সেই দৃশ্য দেখে তার মনে হলো এত সুন্দর দৃশ্য কোথাও হয় না। চট করে পকেট থেকে ফোনটা বের করে ওদের কয়েকটা ছবি তুলল। মেমোরিজ করে রাখা যাবে, সিরাত হয়তো খুশি হবে। অতঃপর সন্ধ্যা নামায় প্রমুখ ডাক দিল তাদের। বাচ্চাগুলো সহ সিরাত হাঁপাতে হাঁপাতে আসে। প্রমুখ রাগ দেখিয়ে বলে, এত বড় দামড়ি হয়ে লাফাচ্ছিলে কেন? একদম আমার সামনে এসে হাঁপাবে না। সিরাত সরু চোখে তাকিয়ে হাঁপাতে হাঁপাতেই বলল, বাজে কথা রাখুন, পানি 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 খাবো। প্রমুখ ফোঁস করে নিঃশ্বাস ফেলে। সিরাত সহ বাচ্চাদের সামনের আইসক্রিম পার্লারে নিয়ে যায়, যার যেটা ইচ্ছে নিতে থাকে। সিরাত মাঝে মাঝে আর চোখে দেখতে লাগলো শেষ বিকেলের এক অচেনা পুরুষকে। আসলে কি কিছু মাস আগের সেই প্রমুখ এখন তার সামনে দাঁড়ানো? প্রমুখ ভ্রু নাচিয়ে ইশারা করতেই সিরাত না বুঝালো। পিচ্ছি চারটে ইচ্ছে মতো চিপস, বিস্কুট, চকলেট আরো অনেক খাবার নিয়ে নেয়। প্রমুখ পাশের দোকানে সব বিল মিটিয়ে তাদের বিদায় জানালো। সেও সিরাতের জন্য চকলেট, ড্রিঙ্কস আর আইসক্রিম এনে গাড়িতে বসে। সিরাতও পাশে বসে বলল, আপনি কি আসলেই আগের সেই একঘেয়ে উশৃঙ্খল বেপরোয়া রকচটা পাষাণ্ড প্রমুখ চৌধুরী? আমার কোনোভাবেই বিশ্বাস হচ্ছে না। গাড়ি চালাতে চালাতে সামনে দৃষ্টি রেখে প্রমুখ উত্তর দেয়, প্রমাণ চাই? তাহলে আরেকটা কামড় বসিয়ে দিই। নেক্সট টাইম তোমার রসালো কোমল গলা টেস্ট করে দেখবো নাকি? কি বলো বেবি, কথা বলো। সিরাতের আগ্রহ সহিত মুখটাও অটোমেটিক বন্ধ হয়ে গেল। প্রমুখ অধর বাঁকিয়ে হেসে সরু চোখে তাকিয়ে বলল, কি হলো, এতটুকুতেই মুখ বন্ধ হয়ে গেল? আর একটু আগে তো খুঁই ফুটছিল। মুখ বন্ধ হবে কেন? প্রমুখ ফট করে চোখ টিপ মেরে নরম সুরে বলল, আমাকে চিনতে পারোনি এখনো। চিনতে 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 বুড়ি হয়ে যাবে, তবুও সাকসেস হবে নাকি সন্দেহ। কিন্তু তোমাকে অর্ধেক চেনা হয়ে গেছে বেবি, বাকি অর্ধেকও খুব শীঘ্রই চিনে ফেলবো। এতটাই চিনবো যে তোমার দেহের প্রতিটা ভাঁজে প্রমুখের স্পর্শ লেগে থাকবে। শুধুমাত্র প্রমুখ ব্যতীত কেউ নয়, শরীরের রন্ধ্রে রন্ধ্রে আমার ছোঁয়া বিচরণ করবে। সারাক্ষণ প্রমুখ চৌধুরীর গান গাইবে। সিরাত লজ্জায় গরম ধোয়া বের হওয়া কান চট করে চেপে ধরে, চিৎকার করে বলে, দোহাই লাগে এবার চুপ করুন অসহ্য পুরুষ। মুখে লাগাম টানুন, আমার ভুল হয়ে গেছে। আপনি প্লিজ মাফ করে দিন। আর জীবনেও আপনার সাথে তর্ক করব না, কিছু বলবও না। প্রমুখ ওষ্ঠ বাঁকিয়ে হেসে গাড়ির স্পিড বাড়িয়ে দেয়। সিরাতকে জব্দ করার ওষুধ পেয়ে গেছে, সেটা কাজেও লেগেছে আজ। রাতের নির্জন শান্ত রাস্তা, ফুরফুরে বাতাসে গা কাটা দিয়ে উঠছে। রাত আনুমানিক 8টা। পূর্ণিমার আলোয় আজ চারপাশটা খাকা করছে। তারাগুলো জলজল করে সাদা থালার মতো চাঁদের চারপাশে ঘুরছে। নদীর কিনারায় পিচ ঢালা রাস্তায় কালো রঙের গাড়ি রাখা। আজ শহরের এপাশ ওপাশ ঘুরে মাত্রই এখানে আসলো। পরিবেশটা শীতল, মানুষজনও খুব কম। কেউ নিচে বসে আড্ডা দিচ্ছে, নয়তো অনেকেই চা খাচ্ছে। সিরাত প্রমুখ পাশাপাশি দাঁড়িয়ে তাকিয়ে আছে ভরা নদীর উথাল পাথাল ঢেউয়ের দিকে। জোনাকি পোকা উড়ে বেড়াচ্ছে সারাক্ষণ। সিরাত দু হাত ছড়িয়ে বুক ভরে নিঃশ্বাস নিল। প্রমুখের কোনো সারা শব্দ নেই। হঠাৎই নিশ্চুপ হয়ে প্রকৃতি অনুভব করছে সে। তার ভেতরে কি চলছে বোঝা মুশকিল। ঠান্ডা শিরশির বাতাস গায়ে লাগায় দুহাত বুকে ভাঁজ করলো। কিছুক্ষণ পর পাশ ফিরে এক নজর সিরাতকে দেখলো। আর যেন খুশিতে সিরাতের মুখ থেকে হাসি সরছে না, চেহারায় লাবণ্য ফিরে এসেছে। প্রমুখ চোখ বন্ধ করে অনুভব করছে নদীর ঢেউ, শুষ্ক বাতাস আর নিস্তব্ধতা। কিছুক্ষণ পর নিজেই প্রথম এতক্ষণের নীরবতা ভেঙে গম্ভীর কণ্ঠে বলল, মন ভালো হয়েছে? সিরাত চট করে মাথা ঘুরিয়ে মৃদু হাসলো। আস্তে আস্তে এগিয়ে গাড়ির উপর বসে প্রমুখকে বলল, এখন যা বলবো সব কথা মন দিয়ে শুনবে। কথার মাঝে কোনো প্রশ্ন চলবে না, ঠিক আছে? সিরাত ভ্রু কিঞ্চিত করে প্রশ্নবোধক চাহনিতে তাকিয়ে রইল। এরপর প্রমুখের সামনে দাঁড়িয়ে মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বুঝালো। প্রমুখ মুখে মুচকি হাসি টেনে ঠোঁট গোল করে নিঃশ্বাস ফেলল। আকাশের দিকে তাকিয়ে বলতে শুরু করলো, গল্পটি আমার বাবা মার, এহসান চৌধুরী আর পিয়ন্তি চৌধুরীকে নিয়ে। একটি অসাধারণ ভালোবাসার গল্প, যেখানে মৃত্যুর আগ পর্যন্ত দুজন দুজনের কাছে ছিল। কিন্তু ভাগ্য খারাপ, কোনো শকুনের বিষাক্ত নজর চলে গিয়েছিল তাদের পবিত্র ভালোবাসার উপর। সকল ভালোবাসা ওই দিনই শেষ হয়ে যায়। কপাল পুড়ে গেল,
তাদের রেখে যাওয়া আদরের পবিত্র চিহ্নের। মায়ের সোনার টুকরো ছেলেটার নির্মম অবস্থা, তাকে এই নিকৃষ্ট পৃথিবীতে একা ফেলে চলে গেছে। প্রমুখ আনমনে একা একা বলল, আজ থেকে অনেক বছর আগের কথা। তখন প্রিয়ন্তী চৌধুরী মাত্রই কলেজের গণ্ডি পেরিয়ে ভার্সিটিতে পা রাখে। চেহারায় সদ্য যুবতী নারীদের সৌন্দর্য উপচে পড়ছে। ঘন চোখের পাপড়ি, গোলগাল মুখ, চোখা নাক, লম্বা চুল, আর সারাক্ষণ ঠোঁটে লেগে থাকতো হাসি। মনে হতো মেয়েটি কখনো কাঁদতেই পারে না। বাবা মায়ের আদরের বড় মেয়ে, তার থেকে 2 বছরের ছোট রাকিব চৌধুরী। প্রিয়ন্তীর মিশুক আচরণের ফলে সবার সাথে অল্প সময়েই মিশে যায়। ঠিক তেমনি তাদের ভার্সিটির সিনিয়র ভাই প্রিয়ন্তীকে ভালোবেসে ফেলে নবীন বরণ অনুষ্ঠানে। ফর্সা গায়ে লাল রঙের শাড়ি, স্টেজে প্রেজেন্টেশন করেছে ফার্স্ট ইয়ারের হয়ে। সেই মুহূর্তে গভীর রাগ চোটা ইহসানের 23 বছরের জীবনে প্রথম প্রেমের ফুল ফোটে। প্রথম দেখাতেই পাঞ্জাবি পড়ুয়া ছেলেটি থমকে যায়। চোখে মোটা ফ্রেমের চশমাটা ওই দিন খুলে আবারও পড়েছিল। শুরু হয় একটু একটু করে লুকিয়ে ভালোবাসার। মুখে স্বীকার না করলেও ধীরে ধীরে ভালোবাসা গাঢ় রূপ নেয়। একদিন না দেখলে হাঁসফাঁস লাগতে শুরু করে। কিন্তু স্বভাবের দিক থেকে প্রিয়ন্তী আর ইহসান ছিল পুরোটা উল্টো। প্রিয়ন্তী চঞ্চল, মিশুক, হাসি খুশি আর দুরন্ত। ইহসান সেই দিক থেকে এসবের একটাও না। সারাক্ষণ বন্ধু বান্ধব, আড্ডা, পড়াশোনার আর অল্প বাক্য বিনিময় করাই তার স্বভাব। এই আচরণের জন্যই 2 মাস দূর থেকেই শুধু লুকিয়ে দেখে গেল প্রিয়ন্তীকে। কিন্তু কোনো ছেলের সাথে ঘুরতে দেখলেই পরের দিন এমন হুমকি দিত, ভয় কেউ ফ্রেন্ডশিপ করতো না মেয়েটার সাথে। কারণ ইহসানের বন্ধু আলিফ ছিল প্রিন্সিপালের ছোট ছেলে। পড়ালেখায় ভালো বলেও কেউ তাদের সাথে লাগতে আসতো না। কিন্তু বেচারা ইহসানের সব সিক্রেট আলিফ জানত। দুজনের বন্ধুত্ব ভাইয়ের মতো। একসময় সব বন্ধুরাও জেনে গেল। পড়াকু চুপচাপ ছেলেটার অস্থিরতার কারণ। সবাই প্ল্যান করলো যে করেই হোক মেয়েটাকে ইমপ্রেস করবে। এই প্রথম বন্ধু প্রেমে পিছলে পড়েছে, হাত গুটিয়ে বসে থাকলে হবে? ইহসান চৌধুরী বন্ধুদের দুষ্টুমি প্ল্যানে একটু শব্দ করল না। শুধু প্রেমিকাকে নিজের করে পাওয়ার তীব্র ইচ্ছে। ফ্রেন্ড সার্কেলের রাইমা বন্ধুদের প্ল্যান অনুযায়ী প্রিয়ন্তীর সাথে ভাব করতে থাকে। মিশুক মেয়েটিও আস্তে আস্তে ক্লোজ হয়। 15 দিনেই আপু বলতে পাগল। রাইমার অসাধারণ কাজ দেখে ইহসান সহ সবাই বিস্মিত। রাইমা পেরেছে। পরবর্তী প্ল্যান ছিল তাদের গ্যাংয়ে প্রিয়ন্তীকেও নিয়ে আসা। ঠিক তাই হলো। ইহসান চৌধুরী অ্যাটিটিউড নিয়ে চুপ করে থাকলেও সবাই জমিয়ে আড্ডা দিল প্রিয়ন্তীর সাথে। সিনেমা, পার্টি, বার্থডে, গ্রুপ স্টাডি সব কিছুতেই প্রিয়ন্তী। পড়াশোনায় অমনোযোগী মেয়েটি যখন ইনকোর্সে বাজে রেজাল্ট করলো, সেই মুহূর্তেই কান্নাকাটি করে মাথায় তুলেছিল। এই প্রথম প্রিয়ন্তীকে কাঁদতে দেখে সবাই হতভম্ব। ইহসানেরও দম বন্ধ হয়ে আসছে। আলিফ ইনিয়ে বিনিয়ে তখন বলল, কান্না বন্ধ করো প্রিয়ন্তী, আমি তোমাকে একটা হেল্প করতে পারি, শুনবে? প্রিয়ন্তী টিস্যু দিয়ে চোখ মুছে অনবরত মাথা ঝাঁকিয়ে উত্তর দিল, অবশ্যই, আম্মু জানলে মেরেই ফেলবে। আলিফ মুচকি হেসে ইহসানের দিকে তাকায়। সে বইয়ে মুখ গুজে রাখলেও এতক্ষণ প্রিয়তমার কান্নায় কষ্টে বুক ফেটে যাচ্ছিল। এগোর জন্য মন খুলে কথাও বলতে পারে না। আলিফের সাথে ফ্রি হওয়ায় প্রিয়ন্তীকে মনে মনে বকাবকিও করে। কেন মেয়েটি তার সান্নিধ্য থাকে না? সারাক্ষণ আলিফ বলতে পাগল। আলিফ গলা খাকারি দিয়ে বলল, আমাদের বন্ধুমূলক টপার হচ্ছে হুসেন চৌধুরী। তুমি যদি প্রতিদিন ওর নিজের কথায় নোট পড়ো, বিশ্বাস করো 1 মাসে অর্ধেক বই শেষ। তাছাড়া প্রতিদিন ভার্সিটিতে 1 ঘন্টা 2 জনে পড়াশোনা করতে পারবে। প্রিয়ন্তী আর চোখে তাকালো ইহসানের দিকে। তখনই চোখে চোখ পড়ে যায়। লাজুক হেসে প্রিয়ন্তী মুখ ফুলিয়ে রাখলো। কারণ এতদিন তার মাঝেও সবার থেকে ইহসানের প্রতি অন্যরকম ফিলিংস তৈরি হয়েছে। গম্ভীর লোকটা সম্পর্কে জানার তীব্র ইচ্ছে হচ্ছে। লোকটা কেন হাসে না? আলিফ উচ্চস্বরে বলল, কি বলিস সবাই, হুসাইন পারবি না? পারবে, অবশ্যই পারবে। সবাই হই হই শুরু করে। সেই থেকে ইহসান চৌধুরী লাইব্রেরিতে, কখনো আলিফের ফ্ল্যাটে পড়ানো শুরু করে। আস্তে আস্তে প্রিয়ন্তী অল্পভাষী মানুষটার প্রেমে অদ্ভুতভাবে পড়ে যায়। পড়ানোর সময় অর্ধেক সময়ই ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতো। মাঝে মাঝে ইহসানের ভালো লাগলেও দিত ধমক। প্রিয়ন্তীও রেগে মুখ ভেঙচি কাটত। 2 মাসে দুজনেই অনুভব করে তারা বাজেভাবে ফেসে গেছে। রাতে ঘন্টার পর ঘন্টা ফোনে কলে কথা বলে, দিনে ক্যাম্পাসে নয়তো পার্কে। প্রিয়ন্তীর যে কোনো প্রয়োজনে ইহসান হাজির।
বন্ডিংটা অদ্ভুতভাবে দারুণ হয়ে গেল। ইহসান চুপচাপ থেকে চঞ্চল প্রকৃতির হয়ে যায়, তাও একমাত্র প্রিয়ন্তীর কাছে। তাদের তখন পৃথিবীকে সুখ সুখ মনে হয়। একদিন বন্ধুরা ইহসানকে চেপে ধরে বলল, অনেক হয়েছে মুখে মুখে প্রেম, এবার বুক ফুলিয়ে প্রপোজ করে দে। ইহসান চৌধুরী ফুস করে নিঃশ্বাস ফেলে বলল, আমরা দুজন দুজনকে ভালোবাসি এটা জানি, তাহলে কেন স্পেশালভাবে প্রপোজ করতে হবে? গাদা, মেয়েরা খুশি হয় যখন তার ভালোবাসার মানুষ স্পেশালি ফিল করায়। গিফট দে। বন্ধুদের ফোর্সে ওই দিন একটা কার্ড, 2 ডজন চুড়ি আর একটা নীল রঙের শাড়ি র্যাপিং করে। দিনটি ছিল পহেলা জুন। স্টাডি রুমে প্রিয়ন্তীকে ডেকে পাঠায় রাইমা। ইহসানের সামনে দাঁড়াতে হাঁটু গেড়ে বসে, কাপা হাতে একগুচ্ছ ফুল এগিয়ে দিল। উত্তেজনায় কম্পিত গলায় বলল, ভালোবাসি কখনো মুখে বলে বোঝাতে হয় না, না বলেও খুব যত্নে প্রিয় মানুষটিকে ভালোবাসা যায়। আমরা জানি দুজন কতটা ভালোবাসি দুজনকে, একজন আরেকজনকে। এর থেকে সত্যি পৃথিবীতে কি দুটো আছে? আমার প্রিয় অশোক, তুমি কি এই বোকা ছেলেটার ভালোবাসা গ্রহণ করবে? দরজার বাইরে সব বন্ধুরা চিৎকার করে উঠে। আলিফ কয়েকটা ফটো তুলল। সবাই উচ্চস্বরে বলল, ইয়েস বলল প্রিয়ন্তী। কিন্তু প্রিয়ন্তী চোখ বড় বড় করে তাকিয়ে রইল। এবার আকস্মিক ঘটনায় তার দেহ কাঁপছে, খুশিতে আজ কাঁদতে ইচ্ছে করছে। ইহসান কোনো উত্তর না পেয়ে কপাল কুঁচকে শক্ত গলায় আবারও বলল, রিজেক্ট করলে ভেবেচিন্তে করো, হয়তো এই দিনটি হবে আমার বেঁচে থাকার শেষ দিন। তোমাকে ছাড়া এই জীবন ভাবতেও পারি না। প্রিয়ন্তীর লজ্জায় ফুল চট করে নিল, মুখ ঘুরে রইল। তার কণ্ঠনালী ভীষণভাবে কাঁপছে। এতদিনের কল্পপুরুষ তাকে প্রপোজ করেছে। ইহসানের বুকটা মোচড় দিয়ে ওঠে। কথা বলছে না কেন? সে পাশ থেকে গিফট বক্স বাড়িয়ে দিয়ে বলল, এটা তোমার জন্য কিনেছি, জানি না কেমন হয়েছে, কখনো কিনেনি, একটু মানিয়ে নিও। প্রিয়ন্তী মাথা নত করে ঘুরল। ইহসানের হাত থেকে কাপা হাতে গিফট বক্সটা নিয়েই দৌড়ে বেরিয়ে যায়, কারণ আর এক মুহূর্ত এখানে থাকলে সে মরেই যাবে। প্রতি রাতের ভাবনাগুলো আজ সত্যি হয়েছে। প্রিয়ন্তী খুশিতে বাসায় চলে গেল। ওদিকে ইহসান বোকা বনে যায়। বন্ধুরা তার উপর রেগে অশ্রাব্য ভাষায় গালিও দিতে থাকে। দীর্ঘ 1 সপ্তাহ লজ্জায় প্রিয়ন্তী ভার্সিটিতে না আসায় এদিকে বাবা অস্থির হয়ে যায়। ফোনটাও বন্ধ, যোগাযোগ করারও কোনো উপায় নেই। প্রিয়ন্তী সারাদিন ভাবতে থাকে ইহসানের কথা। নাওয়া খাওয়া বন্ধ করে ফোনে ছবি দেখতে থাকে দুজনের। এতদিনে দুজনের কাপল ছবি সতর ঘর ছাড়িয়েছে। ইহসান ভার্সিটিতে এসে গেটের দিকে তাকায়। প্রিয়তমার শূন্যতায় খাকা করে এই হৃদয়। অকারণেই সারাক্ষণ নিজেকে দোষ দিতে থাকে। এতদিনে ভার্সিটির আনাচে কানাচে তাদের স্মৃতিতে ভরে গেছে। যে ভার্সিটিতে আসলেই মন ফুরফুরে হতো, ঠিক একই ভার্সিটিতে ইহসানের দম বন্ধ লাগে। প্রিয়ন্তী ছাড়া তার সমস্ত পৃথিবী বিশ্রী মনে হয়। বাজেভাবে দুজন ফেসে গেছে। হঠাৎ 9 দিনের দিন আগমন ঘটে প্রিয়ন্তীর। মুখে লেগে আছে আগের মতোই হাসি। ইহসান দূর থেকে দেখেই দৌড়ে উস্কো খুস্কো অবস্থায় এগিয়ে যায়। রাগান্বিত স্বরে জিজ্ঞেস করে, এতদিন কোথায় ছিলে তুমি? জানো কি অবস্থা হয়েছে আমার? সব জায়গায় খুঁজেছি, তোমার কোনো পাত্তা নেই। আমাকে পাগল বানাতে চাও? আর একদিন পরে আসলে আমাকে খুঁজে পেতে না। সামান্য প্রপোজ করায় তুমি যোগাযোগ বন্ধ করলে। আমি তো ভাবতাম তুমিও ভালোবাসো আমায়। তাহলে আমার ভালোবাসা কি অন্যায়? প্রিয়ন্তী জোরে ধমক সামলাতে না পেরে চোখ বন্ধ করে রইল। ইহসান চৌধুরীর মনে জমে রাখা কথাগুলো বলায় একটু হালকা লাগছে। সে ঘন ঘন শ্বাস ফেলে প্রিয়ন্তীর হাত নিজের মুঠোয় নিয়ে নরম স্বরে বলে, সরি, এভাবে বলতে চাইনি, কিন্তু যা হয়েছে সেসব ভুলে যাও। আমি কখনো প্রেমালাপ করব না। তবুও ভার্সিটি আসা বাদ দিও না। তোমাকে না দেখলে আমার পাগল পাগল লাগে। আমার এই 8টা দিন কিভাবে গেছে কল্পনা করতে পারবে না। প্রিয়ন্তী চৌধুরী হালকা ঢোক গিলে আসলেই একটু বেশি করে ফেলেছে। প্রতিদিন চিরকুট নিয়ে বসতো কিভাবে উত্তর দেওয়া যায়। লজ্জায় কথাই আসতো না। আজ অল্প হলেও লিখে নিয়ে এসেছে, কিন্তু এখন বোকা ছেলের এসব কথায় হাসি পেয়ে যায় তার। মনে মনে মজা পেল, একটু বাজিয়ে দেখার জন্য বলল, সত্যি তুমি ভুলবশত বলেছ ভালোবাসো না আমায়? কিন্তু আমি এত মাস ভাবতাম খুব ভালোবাসো আমায়। ইহসান চৌধুরী ভেবে পায় না কি বলবে। হ্যাঁ বললে যদি রেগে যায়। প্রিয়ন্তী দুহাত উঠিয়ে ইহসানের কাঁধে রেখে চোখে চোখ রাখলো। ইহসান এসব কাণ্ডে হতভম্ব। এই প্রথম মেয়েটি তাকে স্পর্শ করলো। কিছুক্ষণ চুপ করে থাকতে দেখে প্রিয়ন্তী রুক্ষ মেজাজে বলল, কি কথা বন্ধ হয়ে গেল? সব জায়গায় হিরোগিরি দেখাও,
তাহলে ভালোবাসার ব্যাপারে এমন জিরো কেন? সাহস পালিয়ে গেছে? পালাবে কেন? তুমি রিজেক্ট করো, নয়তো যা ইচ্ছে করো, আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। প্রিয়ন্তী ফট করে এই কথাটি বলে চিরকুট বুক পকেটে ঢুকিয়ে দিল। মিষ্টি একটা হাসি দিয়ে দৌড়ে ক্লাসে চলে যায়। এদিকে ইহসান চৌধুরী আনন্দে উত্তেজনায় চোখে বিস্ময় নিয়ে প্রিয়ন্তীর যাওয়া দেখছে। তাহলে মেয়েটা নাটক করেছে? পেছন থেকে এক গাদা বন্ধুরা এসে হইচই শুরু করে। সেদিক থেকে এই দুজনের প্রণয় আরো গভীর হয়। একজনের মন খারাপে আরেকজনের দায়িত্ব নেয় মন ভালো করার।